আসসালামু আলাইকুম। পল্লবী মহিলা ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে সকল ছাত্রীকে স্বাগত। সর্বপ্রথম আমি মহান আল্লাহ তাআলাকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আমি আরো ধন্যবাদ জানাচ্ছি আমাদের অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং অনলাইন ক্লাসের সাথে সংশ্লিষ্ট সকল শিক্ষক মণ্ডলী ও ছাত্রছাত্রীবৃন্দ। সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি মূলধন বাজেটিং এর কৌশল এই অধ্যায়ের বিস্তারিত যে ম্যাথগুলো আছে সেগুলা আলোচনা করব। এই মূলধন বাজেটিং এর কোশ্চেন থেকে তোমাদের অনেক গুরুত্বপূর্ণ 10 মার্ক, 4 মার্ক এবং 1 মার্কের যে কোশ্চেনগুলো আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে, সেখান থেকে তোমাদের অনেক কোশ্চেন আসে। তাই এই অধ্যায় তোমাদের আলোচনা করার বিশেষ প্রয়োজন। তোমাদের সামনে যে পরীক্ষা হবে, যে এই বিশ্ববিদ্যালয় খোলার পরে তোমাদের যে কলেজগুলো যে পরীক্ষা শুরু হবে, সেই পরীক্ষার জন্য এই অঙ্কগুলা বা এই অধ্যায়টা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আজকে আমরা শুরু করছি আমাদের আজকের ক্লাস, মূলধন বাজেটিং এর কৌশল। মূলধন বাজেটিং এর কৌশল থেকে আমরা কি শিখব? এখান থেকে আমরা কতগুলা পদ্ধতি সম্পর্কে জানব, যেগুলা দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত গ্রহণ করার জন্য আমাদের খুব সহায়ক হয়। আমরা ব্যবসা বা প্রতিষ্ঠানের জন্য যখন বিনিয়োগ করব, তখন যে দীর্ঘমেয়াদী যে বিনিয়োগ বা প্রকল্পতে আমরা বিনিয়োগ করব, এই প্রকল্প থেকে আমরা এই প্রকল্পের ভবিষ্যৎ মূল্য আমরা বর্তমান মূল্য বের করতে পারব। তা সর্বপ্রথম আমরা মূলধন বাজেটিং এর কৌশল সম্পর্কে জানি। মূলধন বাজেটিং এর কৌশলটা অত্যন্ত পুরাতন, জনপ্রিয়। অনেক আগে থেকেই এই পদ্ধতি ব্যবহার করা হয়। 1864 কিংবা 65 সালে যখন ইংল্যান্ডে শিল্প বিপ্লব সংঘটিত হলো, তখন ব্যাপকভাবে এই মূলধন বাজেটিং এর কৌশলগুলা প্রয়োগ করা শুরু করে। তাহলে এই মূলধন বাজেটিং এর পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি। এটা ইংল্যান্ডে সর্বপ্রথম ব্যবহৃত হয়। আমরা এই মূলধন বাজেটিং এর কৌশল সম্পর্কে এখন জানব। মূলধন বাজেটিং এর কৌশল বলতে আমরা কি বুঝি? অর্থাৎ যে সকল পদ্ধতি বা কৌশলের মাধ্যমে বিনিয়োগকৃত প্রকল্প গ্রহণযোগ্যতা মূল্যায়ন করা হয়, তাকে মূলধন বাজেটিং এর কৌশল বলা হয়। অর্থাৎ আমরা যে সকল পদ্ধতি বা কলা কৌশল আমরা প্রয়োগ করে বিনিয়োগকৃত, বা আমি একটা কোনো প্রকল্পে বিনিয়োগ করলাম, এই বিনিয়োগকৃত প্রকল্পে গ্রহণযোগ্যতা মূল্যায়ন করার প্রক্রিয়াটাই হলো মূলধন বাজেটিং এর কৌশল। তাহলে আমরা মূলধন বাজেটিং এর কৌশল সম্পর্কে বুঝতে পারলাম। এখন মূলধন বাজেটিং এর পদ্ধতি। অর্থনীতিবিদ এবং ফিনান্সিয়াল বিশারদরা আর হিসাব বিজ্ঞানবিদরা এই মূলধন বাজেটিং এর কৌশল সম্পর্কে দুই ভাগে ভাগ করেছে। 1, সনাতন পদ্ধতি, 2, বার্তাকৃত নগদ প্রবাহ। আজকের ক্লাসে আমি এইগুলারই বিস্তারিত তোমাদের সম্পর্কে তুলে ধরব। পরবর্তী ক্লাসে আমি অঙ্ক নিয়ে হাজির হব। প্রথমে দেখি সনাতন পদ্ধতি। সনাতন পদ্ধতির ভিতরে 3টা পদ্ধতি আছে। 1, বিনিয়োগ পরিশোধ কাল, যেটা আমরাকে পে ব্যাক পিরিয়ড নামে পরিচিত। 2, পে ব্যাক রিসিপ্রোকাল, অর্থাৎ এই পে ব্যাক, এই বিনিয়োগ পরিশোধের কালে যখন আমি পরবর্তীতে হার জানতে যাব, তখন এই পে ব্যাক রিসিপ্রোকাল পদ্ধতি ব্যবহার করা হয়। গড় উপার্জন হার,
অর্থাৎ আমার উপার্জন হারটাকে যখন আমি গড় করে বের করব তখনই হলো গড় উপার্জন হারটা বের হবে। তাহলে সনাতন পদ্ধতিতে আমরা তিনটা পদ্ধতি পেলাম। 1 বিনিয়োগ পরিশোধকাল, 2 পে ব্যাক রিসিপ্রোকাল, 3 গড় উপার্জন হার। এখন আমরা বার্তাকৃত নগদ প্রবাহের ভিতরে যাই। বার্তাকৃত নগদ প্রবাহের ভিতরে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। এক নেট বর্তমান মূল্য, 2 মুনাফার ক্ষমতা সূচক পদ্ধতি, 3 এমএপিআই পদ্ধতি এবং 4 অভ্যন্তরীণ মুনাফা হার পদ্ধতি। এই পদ্ধতির ভিতর থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ যেগুলো তোমাদের প্রত্যেকবার বোর্ড পরীক্ষায়, ন্যাশনাল ইউনিভার্সিটির পরীক্ষায় তোমাদের আসে, সেই সমস্ত কোশ্চেন বা সেই সমস্ত টপিক নিয়েই আমি আজকে আলোচনা করব। তাহলে আমার প্রথম হলো বিনিয়োগ পরিশোধ কাল, এটা নিয়ে আমি এখন আলোচনা করব। এখন আমরা জানবো গড় উপার্জন হার পদ্ধতি সম্পর্কে। গড় উপার্জন হারটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এখান থেকে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন গুলো অনেক সময় চলে আসে। তো গড় উপার্জন হারকে আমরা ARR বা এভারেজ রেট অফ রিটার্নও বলতে পারি। অর্থাৎ গড় উপার্জন হার সম্পর্কে আমরা আগে জানি, এটা কি সে সম্পর্কে আমরা এখন জানি। যে পদ্ধতিতে প্রকল্পের গড় বিনিয়োগ, অর্থাৎ যে পদ্ধতিতে প্রকল্পের গড় বিনিয়োগের উপর কর পরবর্তী বার্ষিক মুনাফার হার নির্ণয় করা হয়, অর্থাৎ কর বাদ দেওয়ার পরে যখন মুনাফার বার্ষিক হার নির্ণয় করা হবে তখন তাকে গড় উপার্জন হার বলা হয়। অবশ্যই এখানে করটা বাদ দেওয়ার পরে যখন হিসাব করা হবে। তাহলে ARR সম্পর্কে আমরা বুঝলাম। ARR সূত্রটা খুবই সহজ। এভারেজ রেট অফ রিটার্ন সমান সমান এভারেজ EAT, আর্নিং আফটার ট্যাক্স, ডিভাইডেড বাই এভারেজ ইনভেস্টমেন্ট ইনটু 100। যেহেতু আমরা হার বের করব তাহলে অবশ্যই আমাকে 100 লাগবে। আমরা এভারেজ ইনভেস্টমেন্টটা কিভাবে বের করতে পারি? এভারেজ ইনভেস্টমেন্ট সমান সমান ওয়ার্কিং ক্যাপিটাল প্লাস ইনিশিয়াল ইনভেস্টমেন্ট প্লাস SB মানে সেলস ভ্যালু বা সেলভেজ ভ্যালু বা অবশিষ্ট মূল্য ডিভাইডেড বাই 2। সহজেই আমরা এই সূত্র প্রয়োগ করে আমরা এভারেজ রেট অফ রিটার্নটা সহজেই বের করতে পারব। তারপরে আছে প্রকৃত বিনিয়োগের ভিত্তিতে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এভারেজ ইনকাম ডিভাইডেড বাই অরিজিনাল ইনভেস্টমেন্ট টু দি পাওয়ার 100। অর্থাৎ রিটার্ন অন ইনভেস্টমেন্ট এটাও কিন্তু তোমাদের 4 মার্কে চলে আসে। তোমরা বোর্ডের কোশ্চেন, আমি যখন বোর্ডের কোশ্চেন করাবো তখন এই অঙ্ক অবশ্যই আমি তোমাদের করাবো। এখন পারস্পরিক বর্জনশীল যে সূত্রটা আছে সেটা আমরা ব্যবহার সম্পর্কে জানবো। এখানে পারস্পরিক বর্জনশীল সূত্রের ক্ষেত্রে এভারেজ রেট অফ রিটার্ন যদি কস্ট অফ ক্যাপিটাল, কে মানে কস্ট অফ ক্যাপিটাল, কস্ট অফ ক্যাপিটালের চেয়ে বেশি হয় তাহলে আমাকে এই প্রকল্পটা গ্রহণ করব। অর্থাৎ আমি ওই প্রকল্পটাই গ্রহণ করব যে প্রকল্পটা এভারেজ রেট অফ রিটার্ন কস্ট অফ ক্যাপিটালের চেয়ে বেশি। আবার এভারেজ রেট অফ রিটার্ন যদি কস্ট অফ ক্যাপিটাল রিটার্নের চেয়ে কস্ট অফ ক্যাপিটাল বেশি হলে তাহলে সেই প্রকল্পটা রিজেক্ট বা বাতিল বলে গণ্য হবে।
আমরা এখানে সহজেই সিদ্ধান্ত গ্রহণ করতে পারি যখন আমাদের গড় উপার্জন হার কস্ট অফ ক্যাপিটালের চেয়ে বেশি হবে, তখন আমরা প্রকল্পটি গ্রহণ করব। যদি কস্ট অফ ক্যাপিটাল বেশি হয়ে যায় তাহলে আমরা প্রকল্পটা বাদ দেব। তোমরা সহজেই বুঝতে পারবা যখন আমি অঙ্ক দিয়ে করাবো, তখন এগুলা সহজেই বোঝা যাবে। এখন আমি এই সম্পর্কে কিছু সুবিধা সম্পর্কে আলোচনা করব। গড় উপার্জন হারের সুবিধা। অর্থাৎ গড় উপার্জন হারের যে সুবিধাগুলো আছে সেই সম্পর্কে আমি এখন বর্ণনা করব। দেখো, 1 নম্বরে আছে সহজে বোঝা যায়, লাভজনক প্রকল্পে বাদ পড়ে না, তুলনামূলক সিদ্ধান্ত গ্রহণ, নির্ভরযোগ্যতা। অর্থাৎ এখানে সহজেই বোঝা যাবে, এই সহজেই মানে মানুষের কাছে সহজেই বোঝা যাবে, একদম সহজলভ্য। তারপরে লাভজনক প্রকল্প বাদ পড়ে না, যেহেতু এখানে প্রত্যেকটা প্রকল্পের এভারেজ করা হয়, সেখানে তারপরে এখানে কোনো মানে লাভজনক প্রকল্প বাদ করার কোনো অবকাশই থাকে না। তুলনামূলক সিদ্ধান্ত গ্রহণ, যেহেতু এখানে গড় উপার্জন হারটা বের করা হয়, তাহলে সহজেই এখান থেকে সিদ্ধান্ত গ্রহণের সুবিধা পাওয়া যায়। নির্ভরযোগ্যতা, এটা আবশ্যক, যেহেতু গড় করা হয় এর নির্ভরযোগ্যতা বা অ্যাকুরেসিটা অনেক বেশি হয়ে যায়। তাহলে খুব সহজে আমি গড় উপার্জন হারের বর্ণনা তোমাদের বোঝাতে পারলাম। আমি এখন দ্বিতীয় যেটা আছে, দ্বিতীয় খ নাম্বার আমি প্রথমে দেখাইছিলাম, খ নাম্বারটা দ্বিতীয়টা হলো এনপিভি, নেট প্রেজেন্ট ভ্যালু। এই নেট প্রেজেন্ট ভ্যালু সম্পর্কে আমি এখান থেকে দুইটা সূত্র, তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র যেটা আছে এনপিভি, আরটা হচ্ছে আইআর। এই এনপিভি এবং আইআর সম্পর্কে আমি একটু আলোচনা করব এখন। আমরা এখন দেখব বিনিয়োগ পরিশোধকাল, অর্থাৎ যেটা পে ব্যাক পিরিয়ড নামে পরিচিত। এই অঙ্কটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এটা তোমাদের বিভিন্ন পরীক্ষায় আসে, 10 মার্কেরও আসে, 4 মার্কেরও আসে। সেজন্য এই অঙ্কের সূত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো বিনিয়োগ পরিশোধ কাল, বিনিয়োগ পরিশোধ কাল সম্পর্কে এখন আমরা জানব। অর্থাৎ বিনিয়োগ পরিশোধ কাল বলতে আমরা বুঝি যে পদ্ধতির মাধ্যমে বিনিয়োগকৃত মূলধন কত বছরে ফেরত আসবে, এই প্রক্রিয়াটাই হলো বিনিয়োগ পরিশোধ কাল। অর্থাৎ আমার বিনিয়োগকৃত মূলধন কত বছরের মাধ্যমে বা কত বছর পরে আমার কাছে রিটার্ন আসবে, তাকেই এই বিনিয়োগ পরিশোধ কাল বলে। বিনিয়োগ পরিশোধ কালকে আমরা যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। 1 নম্বরে আছে যদি অর্থের আন্তঃপ্রবাহ স্থির থাকে, অর্থাৎ প্রত্যেক বছরে কনস্ট্যান্ট একটা বা স্থির একটা অ্যামাউন্ট আমি পেতে থাকি। আরেকটা আছে আন্তঃপ্রবাহ স্থির না থাকলে, অর্থাৎ যে প্রত্যেক বছর আমি যে অর্থ পাই সেটা কনস্ট্যান্ট না, মানে স্থির না। এই বছর 1000 পাইলে সামনে বছর পাইতেছে 2000, এভাবে স্থির থাকবে না। তাহলে যদি অর্থের আন্তঃপ্রবাহ স্থির থাকে, তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করব। পে ব্যাক পিরিয়ড সমান সমান এনসিও ডিভাইডেড বাই এনসিবি, অর্থাৎ নেট ক্যাশ আউটলেটকে আমরা যদি নেট ক্যাশ বেনিফিট দ্বারা ভাগ করি, তাহলে আমরা পে ব্যাক পিরিয়ড পাবো যদি আন্তঃপ্রবাহ স্থির থাকে। যদি আন্তঃপ্রবাহ স্থির থাকে। 2 নাম্বার দেখো, খ নম্বরে আছে আন্তঃপ্রবাহ স্থির না থাকলে পে ব্যাক পিরিয়ড এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইডেড বাই ডি, অর্থাৎ এখানে এ দ্বারা প্রিভিয়াস ইয়ার নেট ক্যাশ আউটলে, অর্থাৎ পূর্ববর্তী বছরের যে ক্যাশগুলো আমরা পেয়েছি সেটা হবে এখানে। তারপরে এনসি মাইনাস সি, সি হলো কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আপ টু দ্য ইয়ার, অর্থাৎ এই বছরে যে কিউমুলেটিভ ক্যাশ ফ্লো হবে সেটাই হবে।
আর দিতে হবে ক্যাশ ফ্লো রিকভারি ইয়ার। ক্যাশ ফ্লো রিকভারি ইয়ার আমরা অঙ্ক যখন করব তখন আরো বিস্তারিত বুঝলাম। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যে প্রকল্প গ্রহণযোগ্য না বর্জনযোগ্য, অর্থাৎ অ্যাকসেপ্টেবল না রিজেক্টেবল, এটা আমরা কিভাবে বুঝব? এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি অঙ্ক করার পরে তখন দেখবা যে এই প্রকল্পটা কি গ্রহণযোগ্য না গ্রহণযোগ্য না। যদি পে ব্যাক পিরিয়ডের চেয়ে প্রজেক্ট লাইফটা বেশি হয়, অর্থাৎ অঙ্কে পে ব্যাক পিরিয়ডের চেয়ে প্রজেক্ট লাইফটা বেশি হয়, তাহলে প্রজেক্টটা অ্যাকসেপ্টেবল, তাহলে সেটা আমরা গ্রহণ করব। আবার যদি পে ব্যাক পিরিয়ড যদি প্রজেক্ট লাইফের সমান সমান হয়, তাহলে আমরা এই প্রকল্পটা গ্রহণ করতেও পারি, আবার বাদ দিতেও পারি। যদি পে ব্যাক পিরিয়ড প্রজেক্ট লাইফের চেয়ে বেশি হয়, তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে প্রকল্পটি বাদ দিতে হবে। এখন আমরা পরবর্তীতে পে ব্যাক রিপ্রেকাল পদ্ধতি নিয়ে আলোচনা করব। এটা গেল পরস্পর বর্জনশীল প্রকল্পের ক্ষেত্রে। এখন দেখি আমরা স্বাধীন প্রকল্পের ক্ষেত্রে। স্বাধীন প্রকল্পের ক্ষেত্রে যদি অবশ্যই আমার পজিটিভ এই নিট বর্তমান মূল্য যদি পজিটিভ আসে, তাহলে আমরা সেই প্রকল্পটি গ্রহণ করব স্বাধীন প্রকল্পের ক্ষেত্রে। আর স্বাধীন প্রকল্পের ক্ষেত্রে যদি জিরো আসে, তাহলে প্রকল্পটা আমরা গ্রহণ করব। আবার স্বাধীন প্রকল্পের ক্ষেত্রে অ্যান্সারটা যদি আমার মাইনাস ফিগার চলে আসে, তাহলে নট অ্যাকসেপ্টেবল, অর্থাৎ এই প্রকল্পটা আমরা গ্রহণ করব না। তাহলে খুব সহজেই তোমরা নিট বর্তমান মূল্য সম্পর্কে বুঝতে পারলে। এখন আমি পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করব। এখন আমরা বিনিয়োগকাল পরিশোধের সুবিধা এবং অসুবিধা সম্পর্কে জানব। আমরা সহজেই এই সম্পর্কে জানতে পারি। সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু সুবিধা এবং অসুবিধা আমি তোমাদের মাঝে এখন উপস্থাপন করছি। 1. সময় ও ব্যয় হ্রাস। সুবিধাসমূহ এখন সময় ও ব্যয় হ্রাস, ঝুঁকি বিবেচনা করে, তারল্য সমস্যার সমাধান, সহজেই বোঝা যায়, প্রকল্প নির্বাচনের সুবিধা। তাহলে আমি সুবিধাগুলো আগে বর্ণনা করতেছি। 1 নাম্বার, সময় ও ব্যয় হ্রাস। এই বিনিয়োগকাল বা পে ব্যাক পিরিয়ড খুব সহজ এবং সহজেই বোঝা যায়। এই জন্য এটা সময় কম এবং সহজেই করা যায় বিধায় এটা ব্যয় হ্রাস করে। ঝুঁকি বিবেচনা করে না। এই প্রকল্পতে বিনিয়োগের ফলে ঝুঁকি কখনো বিবেচনা করে সহজেই বিবেচনা করা যায়, কারণ দেশের রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক অস্থিতিশীলতা প্রভৃতি মাথায় রেখেই এই প্রকল্প যাচাই করা যায় এই বিনিয়োগকালের মাধ্যমে। তারল্য সমস্যার সমাধান, অর্থাৎ এখানে তারল্যর আগমন এবং নির্গমন সর্বদাই সচেষ্ট থাকে। তারল্য সমস্যা সহজেই সমাধান করা যায়, কারণ এখান থেকে প্রত্যেক বছর কন্টিনিউয়াসলি কি পরিমাণ অর্থ আসবে বা অর্থ পরিমাণ পাওয়া যাচ্ছে তা এখান থেকে জানা যায়, সহজেই বোঝা যায়। একজন সাধারণ ব্যক্তি এই বিনিয়োগকাল থেকে সহজে তার অর্থের আগমন ও নির্গমন সহজে বুঝতে পারে বিধায় এটা খুবই সহজ। প্রকল্প নির্বাচনের সুবিধা। প্রকল্প যখন আমি নির্বাচন করব, নির্বাচনের ক্ষেত্রে আমি কোনটা আমার সুবিধাজনক সেটা নির্বাচন করে সেখানেই আমি বিনিয়োগ করব। এই বিনিয়োগকাল পরিশোধের মাধ্যমে সহজেই জানা যায়। তাহলে বিনিয়োগকালের পরিশোধের
সুবিধাগুলো আমরা সহজেই জানলাম। এখন আমরা অসুবিধাগুলো জানব। অসুবিধার 1 নম্বর আছে নগদ প্রবাহ কাল বিবেচনা করে না। অর্থাৎ কখন নগদ প্রবাহটা আসবে সেটা এই সময়টা কখনোই এই বিনিয়োগ কাল পরিশোধে বিবেচনা করা হয় না। মূলধন ব্যয় বিবেচনা করা হয় না। মূলধন ব্যয় বলতে দেখা গেছে যে আমাদের যে ভারী যন্ত্রপাতি বা আসবাবপত্র বা জমি দালান কোঠা প্রভৃতি ক্রয় করার ফলে ব্যবসায় যে একটা আর্থিক প্রভাবের বিস্তার করে সেটা কখনো এই বিনিয়োগ কাল পরিশোধে বিবেচনা করে না। সময়ের মূল্য বিবেচনা করে না। অবশ্যই এখানে সময়ের মূল্য কখনোই বিবেচনা করা হয় না, কারণ আমরা জানি অর্থের সময়ের মূল্য বা সময়ের সাথে সাথে তারতম্য ঘটার সাথে সাথে এই অর্থের মূল্য পরিবর্তিত হয়। এই বিনিয়োগ কাল পরিশোধের সময় এই অর্থের মূল্য পরিবর্তিত সময়টা সেটা কখনোই বিবেচনা করা হয় না। মুনাফা অর্জন, অবশ্যই এখানে মুনাফা অর্জন বিবেচনা করা হয় না, কারণ এখানে নগদ প্রবাহটাই মুখ্য বিষয়। ভগ্নাশেষ মূল্য বিবেচনা করে না। অর্থাৎ আমার 5 বছরের প্রকল্পের মূল্য যে পরে যে ভগ্নাশেষ মূল্য থাকবে তা কখনোই এই বিনিয়োগ কাল পরিশোধের সময় বিবেচনা করা হয় না। তাহলে আমরা সহজেই বুঝতে পারলাম। দেখো, সুবিধার মধ্যে আরেকবার বুঝাই যাচ্ছি। সময় ও ব্যয় হ্রাস, ঝুঁকি বিবেচনা করে, তারল্য সমস্যার সমাধান, সহজেই বোঝা যায়, প্রকল্প নির্বাচনের সুবিধা। অসুবিধায় আছে নগদ প্রবাহ কাল বিবেচনা করে না, মূলধন ব্যয় বিবেচনা করে না, সময়ের মূল্য, মুনাফা অর্জন বিবেচনা করে না, ভগ্নাশেষ মূল্য বিবেচনা করে না। এখন আমি আমার পরবর্তী যেটা আছে যে 2 নাম্বারটা আছে যে পে ব্যাক রিসিভেবল পদ্ধতি সম্পর্কে আমি এখন আলোচনা করব। এখন আমরা পারস্পরিক বিনিয়োগ বা পে ব্যাক রিসিপ্রোকাল সম্পর্কে জানব। আমরা এখন পে ব্যাক পিরিয়ডের যেটা গতটা পড়লাম ঠিক এটার উল্টাটাই হলো পে ব্যাক রিসিপ্রোকাল অর্থাৎ পারস্পরিক বিনিয়োগ। তাহলে প্রথমে আমরা সংজ্ঞাটা জানি। যে পদ্ধতিতে পরিশোধকাল পদ্ধতি উল্টোভাবে ব্যবহার করে আয় জানার চেষ্টা করে তাকে এই পারস্পরিক বিনিয়োগ বা পে ব্যাক রিসিপ্রোকাল বলা হয়। অর্থাৎ এই প্রকল্পে গত যেটা প্রকল্প আমি দেখাইলাম পারস্পরিক এই পে ব্যাক পিরিয়ডের, সেটা উল্টোভাবে আয় জানার চেষ্টা করে। অর্থাৎ এখানে হারটা জানা যায়। এখানে অবশ্যই একজন বিনিয়োগকারী এই প্রকল্পে হার জানতে পারে। অর্থাৎ গত এই পে ব্যাক পিরিয়ডে যখন আমি হার জানতে পারবো না, আমার আয়ের হার জানতে পারবো না, তখন আমি এই বিনিয়োগকাল পে ব্যাক রিসিপ্রোকাল সূত্রটা ব্যবহার করব। এই পে ব্যাক রিসিপ্রোকাল ব্যবহারের সূত্রটা দুই ভাবেই আছে। এক, নগদ প্রবাহ যদি সমান হলে, অর্থাৎ প্রত্যেক বছর একই হারে নগদ প্রবাহ পাওয়া গেলে, তাহলে পে ব্যাক রেসিপ্রোকাল সমান সমান এনসিবি ডিভাইডেড বাই এনসিও। এনসিবি তে বোঝাচ্ছি নেট ক্যাশ বেনিফিটেড, অর্থাৎ আমি যে বেনিফিটেড বা ক্যাশটা টাকাটা আমি লাভবান হব। এনসিও নেট ক্যাশ আউটলে। তাহলে এইটাকে যখন আমি 100 দ্বারা ভাগ দিব তখনই আমি এই হারটা পেয়ে যাব। আবার দেখো, নগদ প্রবাহ অসমান হলে, অর্থাৎ প্রত্যেক বছর নগদ প্রবাহ ভিন্ন হলে, তখন আমরা পে ব্যাক পিরিয়ড 1 ডিভাইডেড বাই পিবিপি ইন্টু 100। তাহলে আমরা খুব সহজেই এই পারস্পরিক বিনিয়োগ সম্পর্কে জানলাম। এখন পারস্পরিক বিনিয়োগ আমরা কখন গ্রহণ করব সেটা, অর্থাৎ পরস্পর বর্জনশীল যে সিদ্ধান্তটা আছে সেখানে আমরা কি করব। পে ব্যাক রিসিপ্রোকাল বেশি হলে প্রকল্পে বিনিয়োগ লাভজনক, অর্থাৎ যে প্রকল্পটায় পে ব্যাক রিসিপ্রোকাল সবচেয়ে বেশি আসবে বা হারটা বেশি আসবে সেই প্রকল্পে আমরা বিনিয়োগ করব। তাহলে খুব সহজেই আমরা পে ব্যাক রিসিপ্রোকাল সম্পর্কে বুঝতে পারলাম। এখন আমরা পরবর্তীতে
ARR অর্থাৎ গড় উপার্জন হার, অ্যাভারেজ রেট অফ রিটার্নটা আমরা আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা শিখব অভ্যন্তরীণ উপার্জন হার পদ্ধতি, যেটা আমরা IRR ইন্টারনাল রেট অফ রিটার্ন নামেও পরিচিত। তো এই সম্পর্কে আমরা এখন পড়ব। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এই অঙ্কটা বিভিন্ন সময় জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষাগুলোতে এই অঙ্ক অবশ্যই আসে। এটা 10 মার্কেরও আসে, আবার অনেক খুব কম সময় 4 মার্কের আসে, সবচেয়ে বেশি আসে 10 মার্কের। সেই জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই অধ্যায়টির এই অঙ্কটা ইন্টারনাল রেট অফ রিটার্ন বা আভ্যন্তরীণ উপার্জন হার পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ। আমি বারবার বলতেছি তোমাদের, এই অধ্যায়টা বা এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। IRR ইন্টারনাল রেট অফ রিটার্ন সমান সমান LR মানে লোয়ার ডিসকাউন্ট রেট প্লাস NPV নেট প্রেজেন্ট ভ্যালু অফ লোয়ার রেট, তারপর আছে NPV অফ লোয়ার রেট মাইনাস NPV অফ হায়ার রেট। হায়ার রেট এটা তোমাদের আমি অঙ্কটা করার সময় বিস্তারিত তোমাদেরকে আমি বুঝিয়ে দেব। এই হায়ার রেটটা কিভাবে বের করতে হয়, লোয়ার রেটটা কিভাবে বের করতে হয় আমি তোমাদেরকে বের করে দেব। মাল্টিপল হায়ার রেট প্লাস লোয়ার রেট। এখন তোমরা এই অভ্যন্তরীণ উপার্জন হার পদ্ধতির সূত্রটা খুব ভালোভাবে চিনলা, যে লোয়ার ডিসকাউন্ট রেট প্লাস হলো NPV অফ লোয়ার ডিসকাউন্ট রেট ডিভাইডেড বাই NPV অফ লোয়ার ডিসকাউন্ট রেট মাইনাস NPV অফ হায়ার ডিসকাউন্ট রেট, হায়ার রেট মাইনাস লোয়ার রেট। এই দুটার সংমিশ্রণে খুব সহজেই আমরা এই অঙ্কটা করতে পারব। এখন আমরা দেখব প্রজেক্ট গ্রহণ ও বর্জনশীল পদ্ধতির ক্ষেত্রে আমাদের কি হবে। যদি IRR কস্ট অফ ক্যাপিটালের চেয়ে বেশি হয় তাহলে ওই প্রজেক্ট আমরা গ্রহণ করব। যদি বেশি হয় তাহলে সেই প্রজেক্ট অ্যাকসেপ্টেবল অর্থাৎ গ্রহণ করব। যদি IRR এর চেয়ে কস্ট অফ ক্যাপিটালটা বেশি হয়, অর্থাৎ কস্ট অফ ক্যাপিটালটা বেশি হবে, তখন আমরা সেই প্রজেক্টটা রিজেক্ট করব। আবার IRR সমান সমান কস্ট অফ ক্যাপিটাল হলে আমরা ওই প্রজেক্ট গ্রহণও করতে পারি, আবার বর্জনও করতে পারি। আরেকবার একটু লক্ষ্য রাখো, IRR যদি কস্ট অফ ক্যাপিটালের চেয়ে বেশি হয় তাহলে ওই প্রকল্পটি আমরা গ্রহণ করব। IRR যদি কস্ট অফ ক্যাপিটালের চেয়ে কম হয় তাহলে সেই প্রকল্পটা আমরা বাদ দিব। IRR সমান সমান কস্ট অফ ক্যাপিটাল সমান সমান হলে সেই প্রকল্প আমরা গ্রহণও করতে পারি, প্রকল্পটা বর্জনও করতে পারি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা খুব ভালো মতোই এই অঙ্কগুলা ভালো মতোই বুঝলা। অভ্যন্তরীণ উপার্জন হার পদ্ধতি হলো এমন একটা পদ্ধতি যে পদ্ধতিতে নগদ আন্তঃপ্রবাহ এবং নগদ বহিঃপ্রবাহর বর্তমান মূল্যকে সমান করে, অর্থাৎ বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ নগদ আন্তঃপ্রবাহ এবং নগদ বহিঃপ্রবাহের বর্তমান মূল্যকে সমান করবে। অর্থাৎ যে পরিমাণ টাকা আসবে এবং যে পরিমাণ টাকা চলে যাবে ব্যবসা প্রতিষ্ঠান থেকে, সেই পরিমাণ টাকা সমান সমান হবে। তো আমরা খুব ভালো মতোই ভাবে অভ্যন্তরীণ উপার্জন হার পদ্ধতি সম্পর্কে জানলাম। আর একটু আমি বুঝিয়ে দিচ্ছি। অভ্যন্তরীণ উপার্জন হার পদ্ধতি যে পদ্ধতির মাধ্যমে নগদ আন্তঃপ্রবাহ এবং নগদ বহিঃপ্রবাহের বর্তমান মূল্যকে সমান করে, অর্থাৎ আন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহ বর্তমান মূল্য সমান হবে। এই পদ্ধতিতে IRR এর সূত্রটা তোমরা ভালো মতোই বুঝতে পারলা। IRR এর
এবং গ্রহণশীল এবং বর্জনশীল প্রকল্প কোনটা হবে তাও তোমরা বুঝতে পারলা। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন করোনা মহামারীর সময় তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ঘরে থাকো। তোমাদেরকে বাসায় বেশি বেশি পড়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমি আল্লাহকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি, কারণ তিনি এই করোনা মহামারীতেও আমাদের সুস্থ সবল রেখেছেন। আমি আরো ধন্যবাদ জানাচ্ছি আমাদের অধ্যক্ষ উপাধ্যক্ষ, অনলাইন ক্লাসের সাথে সংযুক্ত সকল শিক্ষক মন্ডলী এবং সকল ছাত্রীদের জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকে যে আমি এই অধ্যায়টা তোমাদের পড়ালাম এটা ভালো মতো বুঝতে পেরেছ। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই পরবর্তী অধ্যায় বা আমাদের মেসেঞ্জারে অথবা কমেন্টস বক্সে কমেন্ট করে তোমরা বিস্তারিত জানাতে পারো। আমি তোমাদের সমস্যার সমাধান দিয়ে দিব। তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি আমার এই ক্লাস এখনই শেষ করছি। আল্লাহ হাফেজ, খুদা হাফেজ।